অনুযায়ী জিউসের কাছ থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিলেন প্রমিথিউস। সেই আগুনের স্মরণেই জ্বালানো হয় অলিম্পিক মশাল। ৮ দশক ধরে অলিম্পিক শুরুর আগে মশাল জ্বালানো হচ্ছে গ্রিসের অলিম্পিয়া শহরে। বুধবার রিও অলিম্পিক কমিটির কাছে হস্তান্তর করা হয় সেই মশাল। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং আমি সোনিয়া হক। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি সাইফুল মজুমদার। শুরুতে জানাবো শিরোনাম। বিচারপতি শামসুদ্দিনের ১৬১ মামলার ফের শুনানি হবে। সাবেক প্রধান বিচারপতি ৭ মামলা ও কার্যতালিকায়। সম্প্রীতি সম্মেলনে ধর্মীয় নেতাদের শান্তির আহ্বান। আইএস জঙ্গির অস্তিত্ব আবারও নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এএফসি অনূর্ধ্ব ১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ নেপাল হেরেছে ৯-০ গোলে। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে সিম নিবন্ধনের সময় বাড়ছে না। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুক। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। নিষ্পত্তি হয়ে যাওয়া ১৬৮ মামলার পুনঃশুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। এসব মামলা যেসব বেঞ্চে নিষ্পত্তি হয়েছিল সেই দুই বেঞ্চে অন্য বিচারকদের সঙ্গে ছিলেন অবসরে যাওয়া দুই বিচারক, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২ মের কার্যতালিকায় এসব মামলা আবার শুনানির জন্য রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, রায় ঘোষণার ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় না লেখায় মামলাগুলো আবার শুনানি হবে। কার্যতালিকায় আসা এসব মামলার মধ্যে অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ১৬১টি এবং সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের ৭টি মামলা রয়েছে। সম্প্রতি এ মামলাগুলোর রায় না লিখেই জমা দেন শামসুদ্দিন চৌধুরী। এর মধ্যে বিচারপতিদের পদমর্যাদাক্রম মামলাটিও রয়েছে। এর আগে রায় লেখার বিষয় নিয়ে প্রধান বিচারপতি SK সিনহার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। বাংলাদেশে আইএস জঙ্গি গোষ্ঠীর অস্তিত্বের অভিযোগ আবারও উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁর দাবি, বিপদগামী কিছু লোক সাম্প্রতিক হত্যায় জড়িত, আর এতে মদদ দিচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। ঢাকায় ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে এই দাবি করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বলেন, কোনো ধর্মই হত্যা সমর্থন করে না, সব ধর্মেরই মূল কথা শান্তি। ইসলাম সহ নানা ধর্মের প্রতিনিধিরা রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ধর্মীয় সম্প্রীতির এক অনুষ্ঠানে জড়ো হন। আলোচনা হয় ধর্মের নামে উগ্রবাদীদের হত্যাকাণ্ড নিয়ে। এতে সব ধর্মের প্রতিনিধিরাই বলেন, কোনো ধর্মই হত্যাকাণ্ড সমর্থন করে না। শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম বলেন, ইসলামের নামে যারা খুনখারাবি করছে তারা বিভ্রান্ত। এই যে ওদের দেবদেবীরা আছেন তাদের কথা উল্লেখ করে তাদেরকে অবমাননাকার শব্দ বলবে না, কারণ এতে তারা উস্কানি পাবে এবং তোমার আল্লাহর বিরুদ্ধে তারা তখন কি করবে, অবমাননার শব্দ ব্যবহার করবে। আলোচনায় পুলিশ প্রধান বলেন, সম্প্রতি হত্যাকাণ্ডের পরপরই আইএসের পক্ষে দায় স্বীকার করা হচ্ছে, যা ভিত্তিহীন এবং এর পেছনে কাজ করছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই যে কুচক্রী বহর ষড়যন্ত্রকারী, যারা দেশের স্বাধীনতা স্থিতিশীলতা চায় না, যারা দেশের শত্রু, যারা বিদেশিদের মদদে বিভিন্ন কৌশলে এই অপকর্মগুলি করছে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেই আইএসের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এদেশে আইএস প্রতিষ্ঠার চক্রান্ত কখনোই সফল হবে না। মানুষ হত্যা করা হচ্ছে আর নাম দেওয়া হচ্ছে আইএস। আরে বাবা, আইএসটা কোথায়? আমাদের এই যে আলেম ওলামারা বসে আছেন, একজনও তো বলে না তারা আইএসের সঙ্গে সম্পৃক্ত। আমরা তো একজন আলেম ওলামা, একটা মাদ্রাসায়, একটা মসজিদে আমরা এই আইএসের অস্তিত্বের কথা আমরা শুনি না। আলোচনায় অংশ নেওয়া বিশিষ্টজনদের মতে, যথাযথ ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক আন্দোলনই পারে বিভ্রান্ত কিছু মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় রাজশাহী মহানগর শিবির নেতা হাফিজুর রহমানকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ মামলায় আটক আরও 2 জনের রিমান্ড আবেদন শুনানি হবে রোববার। এদিকে শিক্ষক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে নানা কর্মসূচি। রেজাউল করিম সিদ্দিকীর ইংরেজি বিভাগের সামনে প্রতিবাদ মঞ্চ করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এই মঞ্চে গিয়ে আন্দোলনে একাত্মতা জানিয়েছেন। শিক্ষক হত্যার প্রতিবাদে কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত করলেও ফের আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। প্রতিদিনই শিক্ষকরা 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করছেন। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টা মামলায় হরকতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসি ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 167 পৃষ্ঠার রায় প্রকাশিত হয়। গত 11 ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল AK-M মনিরুজ্জামান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তরা 30 দিনের মধ্যে আপিল না করলে রায় কার্যকরে বাধা থাকবে না। মুফতি হান্নান এই মামলা ছাড়াও রমনা বটমূলে বোমা হামলা মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বেশ কয়েকটি মামলার আসামি। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 2004 সালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হন। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের সময় শেষ হচ্ছে শনিবার রাত 10টায়। অপারেটরদের অনুরোধের পরেও সময় আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, 1 মে অনিবন্ধিত সিম 3 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়া হবে গ্রাহকদের। এরপর নতুন সিদ্ধান্ত জানাবেন প্রতিমন্ত্রী। দেশে 6 টেলিকম অপারেটরের গ্রাহক 13 কোটির বেশি। তাদের মধ্যে আঙুলের ছাপ সহ সিম পুনর্নিবন্ধন করেছে 8 কোটি গ্রাহক। শেষ সময়ে সব অপারেটরের নিবন্ধন কেন্দ্রেই দেখা গেছে গ্রাহকের ভিড়। দীর্ঘ সময় অপেক্ষা করে সিম নিবন্ধন করছে মানুষ। তবে আঙুলের ছাপ দেয়া নিয়ে আছে অনেকের অস্বস্তি। সরকার যেহেতু আমাদেরকে ফোর্স করছে দেওয়ার জন্য, সেহেতু আমরা দিচ্ছি। কারণ সিম বা মোবাইল আমাদের তো জীবনের একটা বলতে গেলে মানে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সময় একটু লাগছে আর কি। ওই একটা সিম করতে মনে করেন 15-20 মিনিট লাগছে। মোবাইল অপারেটররা বলছে, আঙুলের ছাপ শুধু জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের সাথে মিলিয়ে দেখা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে না। এখনও অনিবন্ধিত রয়েছে প্রায় 5 কোটি সিম। এ অবস্থায় সময় আরও 1 থেকে 2 মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে কয়েকটি অপারেটর। তবে প্রতিমন্ত্রী অনড়, বাড়ানো হবে না সময়। 1 মে তারিখে আমাদের কয়েক ঘন্টার জন্য আমাদের এই সিমগুলো বন্ধ থাকবে এবং এটি কিন্তু প্রথম থেকেই আমরা এইভাবেই বলে এসেছি। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে যারা করেননি তারা যেন দ্রুত গিয়ে রিভেরিফিকেশনটা করে নেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অপরাধ নিয়ন্ত্রণই তাদের মূল উদ্দেশ্য। এজন্য ডিসেম্বরে শুরু হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ শ্রমিকদের জন্য নৌ পরিবহন মন্ত্রীর ঘোষণা করা মজুরি না মেনে অনির্দিষ্টকালের জন্য জাহাজ পরিচালনা বন্ধ করে দিয়েছেন জাহাজ মালিকরা। সকালে ঢাকায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খুরশিদ আলম। জাহাজ মালিকদের দাবি, জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা না করেই শ্রমিকদের জন্য বর্ধিত মজুরি ঘোষণা করেছেন নৌ পরিবহন মন্ত্রী। কিন্তু এই ঘোষণা বাস্তবসম্মত নয়। শ্রমিকের ন্যূনতম মজুরি 10,000 টাকার পরিবর্তে 7,500 টাকা করার দাবি জানান জাহাজ মালিকেরা। পণ্যবাহী জাহাজ মালিকেরা বলছেন, দাবি না মানা পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ রাখবেন তারা। 23 এপ্রিল 2016 ইংরেজি তারিখে অত্র সংগঠনের সকল পণ্যবাহী জাহাজ মালিকদের এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাহাজ মালিকগণ সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে নৌ পরিবহন মন্ত্রী কর্তৃক ঘোষিত মজুরি প্রদান করে জাহাজ পরিচালনা করা সম্ভব নয়। বিধায় অদ্য হইতে জাহাজ মালিক তাদের জাহাজ পরিচালনা করিবে না। এই বিষয়ে যেমনটা শুরুতেই আমরা জানিয়েছিলাম, জাহিদ, আজকে আমাদের মতামত পাঠানোর বিষয়বস্তু ছিল সিম অনিবন্ধিত সিম পুনর্নিবন্ধনের যে বিষয়টি, সেটি আমরা ইতোমধ্যে একটা আমাদের প্রতিবেদনও দেখেছি এই বিষয়ে। আর কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম একটা জাহাজ ধর্মঘটের বিষয়টি
বলতে চাই যে জাহাজ ধর্মঘটের বিষয়টি গত প্রায় এক সপ্তাহ যাবতীয় অচল অবস্থা আছে, এইটার জন্যই কিন্তু মূলত এই যে সারা দেশে একটা বিদ্যুতের যে বিপর্যয়কর পরিস্থিতি, সেটাও মূলত এইটার কারণে। এবং এখানে 10,000 টাকা মজুরি খুব বেশি, আমার মনে হয় যে এটা চিন্তা করা উচিত, কারণ জাহাজে যারা কাজ করেন তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করেন না, 8 ঘন্টা 10 ঘন্টা এরকম না। যখন তারা বের হন তারা পুরো সময়টার জন্য বের হন, সেটার জন্য এক ধরনের কম্পেনসেশন থাকা দরকার। ফলে এটার জন্য আলাদা মজুরি কাঠামো চিন্তা করা উচিত, সেটি আমার মনে হয় যে 10,000 টাকা 10,000 টাকার কথা বলছেন, কিন্তু জাহাজ মালিকরা কিন্তু বলছেন যে নৌপরিবহন মন্ত্রী তাদের সাথে কোনো রকমের আলোচনা না করেই এ ধরনের সিদ্ধান্ত জানিয়েছেন। না, ওই আলোচনা আমরা তো দেখেছি যে তাদেরও প্রতিনিধিরা ছিল। ফলে এইটি আসলে যেহেতু এখন বলা যায় যে একরকম জিম্মি করা, কারণ সারা দেশের মানুষ এখন অস্থির হয়ে আছে বিদ্যুতের কারণে, অন্যান্য পণ্য পরিবহন অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এইরকম ক্ষেত্রে আসলে চাপ প্রয়োগ করে এইটা হয়তো তারা আরো কমাতে চান, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনিটর করা প্রয়োজন মনে হয়, কারণ সত্যিকার অর্থে এই শ্রমিকরা কিন্তু একটা লম্বা সময়ের জন্য জাহাজেই থাকছে। কিন্তু যেটি হচ্ছে যে 10,000 টাকা কিন্তু যেটি মন্ত্রী করেছেন সেটি খুব একটা বেশি না এই যুগে। এখন যে দ্রব্যমূল্য, একজন শ্রমিক আপনি যেটি বলছেন তারা যখন একটা সময়ের জন্য বের হন সেক্ষেত্রে আসলে তাদের যে কর্মপরিধি বা কর্মঘণ্টা সেই তুলনায় 10,000 টাকা খুব একটা বেশি না। আমরা ব্যবসার ক্ষেত্রে যখন একটা জাহাজে যারা বিনিয়োগ করছেন সেটা নিশ্চয়ই সেইখানে কর্মীদের যে বেতন, এটা পুরো যেই প্রক্রিয়াটা আছে তার একটা খুব ছোট অংশই হওয়ার কথা। আমি নির্দিষ্ট করে বলতে পারছি না কত পার্সেন্ট, কিন্তু সেক্ষেত্রে এটি আসলে আমার মনে হয় যে ব্যবসায়ীদেরও বিবেচনা করা দরকার, আর কিভাবে কোন জায়গায় এফিসিয়েন্সি বাড়িয়ে এই কাজটা করা সম্ভব, যে বেতন। আমরা আশা করছি যে সরকার হয়তো দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে। তার আগে আমরা একটা বিরতি নিয়ে নেব, অন্যান্য খবরে যাবার আগে একটা বিরতি নিচ্ছি। এখন রাত 9:19 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। ব্যবসায়ীদের আপত্তি থাকলেও নতুন আইনেই 1 জুলাই থেকে ভ্যাট আদায় হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কোনো সমস্যা দেখা দিলে আগামী অর্থবছরের শেষে আসতে পারে আইনের সংশোধনী। সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় একথা জানান অর্থমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই 2016-17 অর্থ বছরের বাজেটে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে। ব্যক্তিগত আয়সীমা বাড়ানো, নতুন প্রতিষ্ঠানকে কর অবকাশ সুবিধা দেয়া, কর্পোরেট কর পুনর্নির্ধারণ করার প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। অন্তত শিল্পের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছি না, সেই বিদ্যুতের দাম যদি 5 থেকে 6 টাকা যদি রাখা হয় শিল্পের জন্য, তাহলে কিন্তু আমরা এই 2 বছর যে আমরা গ্রোথ চাচ্ছি শিল্পে সেটা আমরা পাবো। এ সময় 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিও জানান ব্যবসায়ী নেতারা। 15% হারে ভ্যাট পরিশোধ অনেক খাতের জন্য অনুকূল নয় বলেও দাবি করেন তারা। এমন কোন আইন বা নীতির বাস্তবায়ন আমরা চাই না যেটা ব্যবসা বাণিজ্যের বিকাশকে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। তবে ভ্যাট আদায়ে সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। বিভিন্ন দেশে মোর দেন 1 ভ্যাট রেট আছে। ব্রিটেনের আমি দেখেছি যখন শুরু হলো ইট ওয়াজ অ্যাবাউট 7.5%, এখন তো 20% থেকে শুরু করে 0.5%, 2%, 3%, 1% সবই আছে। তো আমাদেরও সেরকম হবে, কিন্তু আই ওয়ান্ট টু টেল ইউ যে এইবারে আমরা কিন্তু 15% রাখছি। এর আগে সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির সভায় চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে অসন্তোষ জানান অর্থমন্ত্রী। এডিপির বাস্তবায়ন ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানান তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর জানবো। খেলাধুলার খবর জানাতে আমাদের সঙ্গে আছেন সাইফুল। কি আছে খবর? যেটি হচ্ছে যে ফুটবল একটা ভালো খবর আছে যে এএফসি অনূর্ধ্ব 14 চ্যাম্পিয়নশিপে গতবার বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও তারা সে পথে আছে। আজকে তারা নেপালকে 9-0 গোলে হারিয়েছে এবং তারা সেমি নিশ্চিত করেছে। এবং যেটি জানান যে আগামী 30 এপ্রিল বাফুফে নির্বাচন, তো সেটি নিয়ে বাফুফে ভবন উত্তপ্ত হয়ে আছে।
আরো কিছু খবর আছে জানাবো একটা বিরতির পর। বিরতি নিচ্ছি, ফিরবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। এফসি অনূর্ধ্ব-14 বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নেপালকে 9-0 গোলে হারিয়ে সাউথ ও সেন্ট্রাল জোনের বি গ্রুপে সেরা হয়ে শেষ 4-এ পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা। দুশানবে সিটি স্টেডিয়ামে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেপাল। প্রথমার্ধেই 5 গোল করে লাল সবুজরা। জোড়া গোল করেন মার্জিয়া ও আনুচিং, বাকি গোলটি করেন সাজেদা। বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে গোলাম রাব্বানি ছোটনের দল। দ্বিতীয়ার্ধে আরও 4 গোল হজম করে নেপাল। হ্যাট্রিক করেন মার্জিয়া ও আনুচিং। এছাড়া জোড়া গোল করেন তহুরা খাতুন। এর আগে প্রথম ম্যাচে ভারতকে 3 গোলে হারায় বাংলাদেশ। শনিবার সেমিফাইনালে গ্রুপের রানার্স আপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃথা গেছে মুশফিকুর রহিমের সেঞ্চুরি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুশফিকুর মোহামেডানকে 2 উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মিরপুরে কলাবাগান ক্রিকেট একাডেমিকে 6 উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। ওয়ার্ল্ড টি-20তে বাজে সময় গেছে মুশফিকুর রহিমের। আন্তর্জাতিক সার্কিটে নামার আগে প্রিমিয়ার লিগটা তাই নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ। লিগের প্রথম ম্যাচে 72 করে উইকেট ছুড়ে দিয়ে আসলেও ভিক্টোরিয়ার বিপক্ষে ভুল করেননি টাইগার টেস্ট অধিনায়ক। 108 বলে করেছেন 104 রান, দলও পেয়েছে 247 রানের পুঁজি। তবে আব্দুল মজিদ, মমিনুল হক ও নাদিফ চৌধুরীর 50তে বৃথা গেছে মুশফিকের সেঞ্চুরি। 8 বল বাকি থাকতেই 2 উইকেটে জয় পায় ভিক্টোরিয়া। হোম অফ ক্রিকেটে তারুণ্য নির্ভর কলাবাগান একাডেমি আগে ব্যাট করে 213 রান তোলে। হোম অফ ক্রিকেটে তারুণ্য নির্ভর কলাবাগান একাডেমি আগে ব্যাট করে 213 রান তোলে। ব্রাদার্স ইউনিয়নের বোলিং তোপে মাহমুদুল হাসান ছাড়া বাকি ব্যাটসম্যানরা উইকেটে সুবিধা করতে পারেনি। মাহমুদুল করেন সর্বোচ্চ 54 রান। 214 রানের মামুলি টার্গেট আরও সহজ হয়ে যায় তুষার ইমরান ও শন উইলিয়ামসের 125 রানের জুটিতে। উইলিয়ামস 70 রানে আউট হলেও 67 রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তুষার। ফতুল্লায় শামসুর রহমান ও সাইদ আনোয়ার জুনিয়রের হাফ সেঞ্চুরিতে 255 রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাট হাতে অফ ফর্ম গেলেও বল হাতে সফল হয়েছেন সৌম্য সরকার, নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। রূপগঞ্জকে জয়ের ভিত গড়ে দেন মোহাম্মদ মিঠুন ও আসিফ আহমেদ, দুজনই করেন 50। শেষ দিকে আলাউদ্দিন বাবুর 34 রানের ক্যামিওতে 3 উইকেটে জয় পায় রূপগঞ্জ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। শেষ খবর পর্যন্ত কলকাতার সংগ্রহ 2 উইকেটে 116 রান। উদ্বোধনী জুটিতে 69 রান যোগ করেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা আউটের পর ক্রিজে আসেন সাকিবুল হাসান। আজও ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব, 6 রান করে আউট হন তিনি। টুর্নামেন্টে 5 ম্যাচে 4 জয়, টেবিলের দ্বিতীয় স্থানে আছে কলকাতা। অন্যদিকে 7 ম্যাচে 3 জয়ে 5 নম্বরে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আসলে দুই দলের প্রথম দেখায় সাকিববিহীন কলকাতাকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় অনুতপ্ত পেসার শাহাদাত হোসেন। ক্রিকেট বোর্ড ও জাতির কাছে ক্ষমা চেয়ে ক্রিকেটে ফেরার ইচ্ছে জানিয়েছেন তিনি। জাতীয় দলে খেলা এই ক্রিকেটার দোষ স্বীকার করে বোর্ডের কাছে ঘরোয়া লিগে খেলার অনুমতিও চেয়েছেন। আমি আমার একটা অকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। দেশের কাছে সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি আবার যে একটা সুযোগ দিন চাই, একটা সুযোগ দিন পাই, আমাকে একটা সুযোগ দিন দেয় ক্রিকেট বোর্ড, যে আমি যে আবার আগের মতো খেলতে পারি। ক্লাব কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে 2 ফেব্রুয়ারি ঢাকা মেরিনার ইয়াংস ও উষা ক্রীড়া চক্র। এই জয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেছে হকির 2 পাওয়ার হাউসের। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসিকে 4-1 গোলে হারায় মেরিনার ইয়াংস। মেরিনারের হয়ে 2টি গোল করেছেন রিমন কুমার, 1টি করে গোল করেছেন আশরাফুল ও ফজলে হোসেন। আরেক ম্যাচে কৃষ্ণ কুমারের 4 গোল ও জুবায়ের হাসান নিলয়ের হ্যাট্রিকে সাধারণ বিমাকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে উষা ক্রীড়া চক্র। এ ছিল আমার কাছে খেলাধুলার খবরাখবর। আরো খবর জানাবেন জাহিদ ও সোনিয়া। ধন্যবাদ সাইফুল। আমরা আরো কিছু খবর আছে জানাচ্ছি সেগুলো।
ফিলিপাইনের কাছ থেকে আপাতত রিজার্ভ চুরির 3 ভাগের 1 ভাগ বা $31 মিলিয়ন ফেরত পাচ্ছে বাংলাদেশ। বাকি $50 মিলিয়ন পাওয়ার সম্ভাবনা কম। মামলা করে এই টাকা ফিরিয়ে আনতে লাগবে দীর্ঘ সময়। ম্যানিলা থেকে বার্তা প্রধান মামুন আবদুল্লাহর প্রতিবেদন। বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে ফিলিপাইনের সিনেটে প্রথম শুনানি শুরু হয় গেল 15 মার্চ। গোড়াতে চুরির টাকা খরচের সাথে জড়িতদের ধরাই ছিল কঠিন ব্যাপার, কিন্তু পরে বাংলাদেশ সরকারের ক্রমাগত চাপ আর প্রয়োজনীয় দলিলপত্র দেওয়ার পর পরিস্থিতি যায় পাল্টে। বিশেষ করে 5, 12 এবং 19 এপ্রিলের শুনানিতে সিনেটে সশরীরে হাজির করা হয় অভিযুক্তদের। তাদের অন্তত একজনের কাছ থেকে অর্থ আদায় ছিল বড় অগ্রগতি, কিন্তু সেই অগ্রগতি হোঁচট খায় 9 মের ফিলিপাইনের জাতীয় নির্বাচনের কারণে। ভোটের প্রচারে সদস্যরা ব্যস্ত হয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিনেটের শুনানি ও তদন্তের কাজ। এ কারণে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হচ্ছে মাত্র $30 মিলিয়ন প্রাপ্তি নিয়ে। আমাদের কাছে মোটামুটিভাবে এখন $17 মিলিয়ন আমাদের হাতে চলে আসছে। মানে আমি তো এমবাসিতে টাকা রাখতে পারবো না, সো ইটস ইন দ্য ব্যাংক সেন্ট্রাল। এবং আমার সঙ্গে একজন যোগাযোগ করছেন, উনি চাচ্ছেন $13 মিলিয়ন ফেরত দিতে, যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে উনি দিবেন না। বাকি $50 মিলিয়ন পাওয়ার অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন খোদ রাষ্ট্রদূত। আমি মনে করি যে $50 মিলিয়ন সেটা ইট মে টেক সাম টাইম, বাট ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যান্ড প্লাস আমাদের দরকার হয় যদি বাংলাদেশ থেকে আমরা যদি দেখি যে এখানে ডিলে হচ্ছে, উই উইল এমপ্লয় আ লয়ার হিয়ার। সিনেটের 6টি শুনানিতে শনাক্ত হয়েছে চুরির টাকা আনা ও খরচের নেপথ্যে মূল ভূমিকা ছিল রিজাল ব্যাংকিং কর্পোরেশন RCBCর। বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া টাকা উদ্ধারের বিষয়টি নির্ভর করছে এখন RCBC ব্যাংকের উপর, কারণ ব্যাংকের এই শাখা থেকে চুরি গেছে 81 মিলিয়নের পুরোটাই। আর সিনেটের শুনানি এবং আনুষঙ্গিক তৎপরতার মাধ্যমে বোঝা গেছে পুরো টাকা এসেছে ব্যাংকের এই ব্রাঞ্চে এবং বের হয়ে গেছে এই ব্রাঞ্চ থেকে। ফলে পুরো টাকাটা উদ্ধার করে এখন বাংলাদেশে পাঠানোর দায়িত্ব নির্ভর করছে এই ব্যাংকটির উপর। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ম্যানিলা, ফিলিপিন্স। আরো খবর জানাবো, তার আগে নেব একটা বিরতি। আর বিরতির পর ফিরে এসে আরো জানাচ্ছি। 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত এবারের এপ্রিল। বৃষ্টির আগে স্বস্তি নেই দেশবাসী। রাত 9:44 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। জানাবো আরো কিছু খবর। 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত এবারের এপ্রিল মাস। আবহাওয়া অফিস বলছে গত 10 দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গড় 39 ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত 24 এপ্রিল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি। মে মাসে বৃষ্টি হলে গরম সহনীয় হতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা। বাতাস বইছে বটে, কিন্তু এই গরমের হালকা গায়ে জাগাচ্ছে অস্বস্তি। দিনভর কষ্টে মানুষ। এত গরম থামছে আর কি, আর মনে হচ্ছে সৌদি আরবে আছি আর কি, এরকম গরম লাগতেছে। সাধারণত হালকা গায়ে জাগাচ্ছে অস্বস্তি। দিনভর কষ্টে মানুষ। এত গরম থামছে আর কি, আর মনে হচ্ছে সৌদি আরবে আছি আর কি, এরকম গরম লাগতেছে। সাধারণত এপ্রিলে গরম পড়তে শুরু করে, কিন্তু এবার আবহাওয়ার বিরূপ আচরণে আগেভাগেই ভুগছে মানুষ। জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে তাদের ভোগান্তি সবচেয়ে বেশি। বিপদ জেনেও সস্তা পানীয়ের দোকানে দিনভর মানুষের ভিড়। নিরাপদ না, তবুও খাইতে হচ্ছে। আর প্রচন্ড গরমের জন্য একটু বৃষ্টি দরকার। গরমে থাকতে পারি না, বুঝছেন, অসহ্য হয়ে গেছে। আবহাওয়া অফিসের হিসেব বলছে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেটিও মে মাসে। কিন্তু এবার এপ্রিলেই গড় সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ বইছে সারা দেশেই, তবে সবচেয়ে বেশি গরম পড়েছে রাজশাহী, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং সৈয়দপুরে। একাধারে 10 দিন বা 12 দিন এইভাবে মানে বৃষ্টিপাত না থাকায় যে তাপমাত্রাটা একেবারে চলছে, এই ধরনের 4-5 বছরের মধ্যে হয়নি। বৃষ্টি কবে পড়বে, কবে অবসান হবে দুঃসহ গরমের অপেক্ষায় নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে
মে মাসের শুরুর দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। আমরা আশা করছি আর 2 দিন পরে মোটামুটি বৃষ্টির একটা 2 দিন বা 3 দিনের মধ্যে বৃষ্টি একটু মানে এইসব অঞ্চলের উপরে বিক্ষিপ্তভাবে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও গরম খুব বেশি কমবে না, এটিও জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, শুরুতেই আমরা যেমনটা জানিয়েছিলাম যে আজকে আমাদের মত পাঠানোর বিষয় হচ্ছে সিম নিবন্ধনের সময় যে বাড়ছে না সেই সম্পর্কে দর্শকরা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং বেশ কিছু মতামত পাঠিয়েছেন। তার মধ্যে থেকে কিছু মতামত আমি তুলে ধরতে চাই। যেমন ফরহাদ লিখছেন, দেশে এখনো অনেক সিম নিবন্ধন হয়নি, সেই সিমগুলোর কি হবে? মামুন নামে একজন লিখেছেন যে আমি 2014 সালে ভোটার হয়েছে কিন্তু এখনো এনআইডি কার্ড পাইনি, তাহলে আমি কি করে সিম নিবন্ধন করব? এই জটিলতাগুলি অবশ্য অনেক বেশ কয়েকদিন যাবতীয় আলোচনা হচ্ছে যে এনআইডি কার্ড পাওয়া বা অন্যান্য ক্ষেত্রে যাদের জটিলতা আছে তাদের কি হবে। এবং আমরা দেখেছি যে অপারেটররাও কিন্তু একটু সময় বাড়ানোর কথা বলেছেন। সাব্বির চৌধুরী বলছে সময় আর একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল যাতে সবাই পুনর্নিবন্ধন করতে পারে। আকাশ বলছেন যারা এখনো এনআইডি পায়নি তারা কিভাবে বায়োমেট্রিক নিবন্ধন করবে তাই সময় বাড়ানো উচিত। ফলে কিছু যৌক্তিক বিষয় আছে, মানুষ যৌক্তিক কারণেই কিছুটা সময় বাড়ানো দরকার বলে মনে করছেন। একজন বলছেন রাজীব সরকার যে এনআইডি ছাড়া নিবন্ধন করা যায় কিনা, তার এনআইডি এখনো তিনি পাননি। রহিম আহমেদ বলছেন সময় আরো বাড়ানো উচিত, কিছু সিম বন্ধ করে দিলেই মানুষ বাধ্য হবে নিবন্ধন করতে। সেটি ডাক ও টেলিযোগে প্রতিনিধি বলেছেন যে 30 এপ্রিলের পর তিনি আর সময় বাড়াবেন না এবং 3 ঘন্টার জন্য বন্ধ রাখবেন যেন মানুষ সিম নিবন্ধন করে। সুতরাং বাড়ানো কোনো আসলে উপায় নেই। সেক্ষেত্রে উপায় নিশ্চয়ই একটা বের হবে, জাহিদ, আমরা আশা করব। এবং ধরেন মূল যে বিষয়টা আমরা বুঝতে পারছি, মানুষ যেটা ভাবছেন বা কোম্পানিগুলিও যেটা বলছেন যে আরো কিছুটা সময় বাড়ানো প্রয়োজন। আমরা মনে করি যে হ্যাঁ, মানুষ যাতে এটাকে সিরিয়াসলি নেয়, দ্রুত নিবন্ধন করে ফেলে, কারণ নিবন্ধন যে কারণে করা হচ্ছে বলা হচ্ছে যে নিরাপত্তার জন্য। সেটি যদি যথাযথভাবে করা হয় তাহলে সেটা মানুষেরই উপকার, সেটা মানুষকে বোঝানো কিন্তু আবার সরকারের এবং সরকারের পক্ষ থেকে কিন্তু জনসচেতনতামূলক অনেক উদ্যোগী নেওয়া হয়েছে এই সিম পুনর্নিবন্ধনের ক্ষেত্রে। আমরা দেখেছি যে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কিন্তু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু মানে দোনমনা আছে যে তারা ভাবছে হয়তো বা যে সিমটা বন্ধ করা হবে না। যেমন যদি আপনি দেখেন রহিম আহমেদ বলছেন যে সময় বাড়ানো উচিত না, কিছু সিম বন্ধ করে দিলেই মানুষ বাধ্য হবে। মেহেদী হাসান বলছে ঠিক আছে, যদি সময় বাড়ে তাহলে মানুষও আলসেমি করবে। ফলে এই ব্যাপারগুলিও ঠিক, অনেক সময় দেখা যায় যে একটু আলসেমির কারণেও এই কাজগুলি, গুরুত্বপূর্ণ কাজগুলি হয় না। তো আমাদের কাছে আরো কিছু খবর আছে, শুনিয়ে আমরা খবরে ফিরে যাব। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে আগামী 5 আগস্ট শুরু হবে অলিম্পিক। 3 মে ব্রাজিলে পৌঁছবে অলিম্পিক মশাল। আয়োজক দেশ ব্রাজিল হলেও বরাবরের মতো অলিম্পিকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গ্রিস থেকে। গত সপ্তাহে মশাল জ্বালানোর পর বুধবার তা রিও ডি অলিম্পিক কমিটির কাছে হস্তান্তর করা হয়। ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিকে খুঁজে যায় আধুনিকতা আর পৌরাণিক লোককথার দ্রুত। প্রাচীন এই ক্রীড়া আসরের শুরুতে পালন করা হয় হাজারো বছরের পুরনো প্রথা। বিশ্বের যে প্রান্তে হোক না কেন অলিম্পিকের আনুষ্ঠানিকতা এখনো শুরু হয় গ্রিস থেকে। প্রাচীন প্রথা অনুসারে গ্রিসে প্রথম জ্বালানো হয় অলিম্পিক মশাল। এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়েছিলেন গ্রিক অভিনেত্রী ক্যাটারিনা লেহো। 6 দিন ধরে পুরো গ্রিস ঘোরার পর বুধবার মশালটি হস্তান্তর করা হয় রিও অলিম্পিক আয়োজক কমিটির কাছে। জাতিসংঘের সদস্য দেশ 193 আর অলিম্পিকের সদস্য সংখ্যা 206, কিন্তু এবার অলিম্পিক নতুন মাত্রা সংযোজন করেছে। এবার প্যারেডে অভিবাসীদের দল সহ 207টি দল অংশগ্রহণ করছে। এর মাধ্যমে আমরা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই যে অলিম্পিক কমিটি তাদের দায়িত্ব বোঝে, যে কোনো দুর্যোগে আমরা পাশে আছি। 3 মে অলিম্পিকের মশাল যাবে ব্রাজিলে। এরপর 100 দিন ধরে পুরো ব্রাজিলে ঘুরবে অলিম্পিকের মশাল। মশালটি বহন করবে 12,000 মানুষ। দেশের 500 শহর ও গ্রামে দেখা যাবে ওই মশালের শিখা। গ্রিক পুরাণ অনুযায়ী গ্রিসের কাছ থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিলেন প্রমিথিউস। সে আগুনের স্মরণেই জ্বালানো হয় অলিম্পিক মশাল। আধুনিক যুগে এই প্রথা নতুন করে চালু হয়েছিল 1936 সালের বার্লিন অলিম্পিক থেকে। 8 দশক ধরে অলিম্পিক শুরুর আগে প্রথম মশালটা জ্বালানো হচ্ছে গ্রিসের অলিম্পিয়া শহরে।
নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে আজকের আয়োজন। শেষ করব জাপানের হলোগ্রাম ডান্সের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। পরের আয়োজন আজকের বাংলাদেশে দেখার আমন্ত্রণ রইল।